ক্লিন পারফরমেন্স বাই রিপন মন্ডল। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, বিশেষ করে পেস বোলারদের ক্ষেত্রে, যখন তারা প্রপার শেপে থাকে, বেস্ট শেপে থাকে, তখনই তাদেরকে এক্সপোজারটা দিয়ে দেওয়া উচিত। কারণ পেস বোলারদের বেস্ট শেপটা কিন্তু সবসময় থাকে না, সবসময় লাস্টিং করে না, তারা একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যান, কারণ পেস বোলারদের জীবনটাই আসলে এরকম। লাস্ট আয়ারল্যান্ড সিরিজে রিপন মন্ডলের ডেবিউটা করে ফেলা উচিত ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সম্মানিত নির্বাচকরা এই জায়গাটায় সত্যিকারের অর্থে ভুল করে গেছেন। এখন ফ্যাক্ট হচ্ছে যে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজেও যদি আপনার মোস্তাফিজুর রহমানকে খেলাতে হয়, তার ওয়ার্কলোড ইস্যু আছে, তিনি এরপরে IL T20 খেলতে গেছেন, এখন আবার লং BPL খেলবেন। আমি জানি না, আমার কাছে মনে হয় যে সিদ্ধান্তটা পুরোপুরি ভুল ছিল। রিপন মন্ডলের আয়ারল্যান্ড সিরিজে ডেবিউ করানোটা উচিত ছিল, কারণ তিনি এই সময়টাতে পারফেক্ট শেপে আছেন, বেস্ট শেপে আছেন, বেস্ট রিদমে আছেন, বেস্ট স্ট্রেংথের জায়গাতে আছেন। কারণ পেস বোলারদের এটা আসলে সবসময় থাকে না, এই সময় যেহেতু ছিল সেটা করে ফেলা উচিত ছিল। দেখেন, রিপন মন্ডল সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে তিনি প্রত্যেকটা লেন্থে তার পেসটাকে ব্যবহার করতে পারেন। এমন না যে রিপন 140, 45, 150-এ বোলিং করেছেন, তিনি বোলিং করেছেন 133, 34-এ, কিন্তু খেয়াল করে দেখবেন তার প্রত্যেকটা বলে কিন্তু ব্যাটসম্যানরা পেসে বিট হচ্ছিলেন। খুব অবাক করা বিষয়, প্রত্যেকটা বলে ব্যাটসম্যানরা পেসে বিট হচ্ছিলেন, কিন্তু তিনি বল করছেন 133, 34-এ। এক্সাম্পল দেই, প্রথম যে বলটা তিনি শর্ট অফ লেন্থের বল করেছেন, ব্যাটসম্যান পুল করতে গিয়ে মিসকিউট হয়েছে, মিড অন অঞ্চলে আরেকটু হলে ধরা পড়তে যাচ্ছিলেন, দেখে মনে হচ্ছিল যে বলটা হয়তো 140, 45, 42 কিলোমিটার প্রতি ঘন্টার বল, এবং ব্যাটসম্যান পেসের কারণেই প্রপার শটটাকে খেলতে পারেন নাই। ফ্যাক্টের জায়গাটা হচ্ছে, আপনি যদি প্রপার লেন্থে আপনার পেসটাকে ব্যবহার করতে পারেন, তাহলে সে 133, 34 কিলোমিটার গতির বলই 145 কিলোমিটার গতির মতো সার্ভিস দেয়। আবার অনেক সময় আপনি 145-এ বলটা ছাড়ছেন, কিন্তু প্রপার লেন্থে যদি পেসটাকে ব্যবহার করতে না পারেন, তখন সেটা 120, 22, 125-এর মতো বিহেভ করে। সো ফ্যাক্টের জায়গাটা এইখানে যে রিপন প্রত্যেকটা লেন্থে বলটাকে, পেসটাকে ইউজ করতে পারেন। আবার যে উইকেটটা রিপন পেয়েছেন, সেই উইকেটটা যদি খেয়াল করে দেখেন, একটু সামনের লেন্থে পিচ করা বল ছিল, সেটাও ব্যাটসম্যান আসলে মূলত পেসে বিট হয়ে মিসকিউট শট করেছেন, অর্থাৎ পেসের কারণেই তিনি ঠিকঠাক মতো শটটাকে খেলতে পারেন নাই, ধরা পড়েছেন। এখন এই যে প্রত্যেকটা লেন্থে, এর আগে বলতে আমরা দেখালাম সেটা ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট লেন্থে, পরের বলটা যেটা উইকেট পেয়েছেন সেটা দেখালাম সেটা কিন্তু একটু সামনের লেন্থে, গুড লেন্থ, ফুল লেন্থের মাঝামাঝি অঞ্চল, ওই লেন্থটা তো পেসটাকে ব্যবহার করেছেন। যে বলটাতে রেজাউর রহমান রাজাকে বোল্ড করেছেন, ওই বলটাও খেয়াল করে দেখবেন, সেটাও কিন্তু ওই চ্যানেলে, ওই হার্ড লেন্থে পেসটাকে ব্যবহার করতে পেরেছেন। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এই যে প্রত্যেকটা লেন্থে পেসটাকে ব্যবহার করতে পারে, সেটা আসলে কিভাবে করে। আপনি খেয়াল করে দেখবেন, নাহিদ রানা কিন্তু অনেক জোরে বোলিং করে, নাহিদ রানা তার পেসটাকে সর্বোচ্চ ব্যবহার করতে পারে ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট অফ লেন্থের বলগুলোতে। সামনের লেন্থে কিন্তু নাহিদ তার পেসকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারে না। রিপনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ যেটা, প্রত্যেকটা লেন্থে পেসের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারছে, এর পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তার রিস্ট স্ন্যাপিংয়ের জায়গাটা। রিস্টটা খুব চমৎকার স্ন্যাপিং করেন। পেস বোলার দুই ধরনের হয়, এক ধরনের পেস বোলার তারা আঙুল দিয়ে বলটাকে ব্রাশ করেন, রিলিজিংয়ের সময়টাতে আঙুলের ব্রাশিংটা ব্যবহার করেন। আরেক ধরনের পেস বোলার আছে যারা এই রিস্ট স্ন্যাপিংটা খুব ভালো করতে পারেন। আমি তালহা জুবাইরের সঙ্গে আমার কথা হয়েছে, তালহা জুবাইর রিপন মন্ডলকে একদম ছোটবেলা থেকে গ্রো করেছেন। রিপনের এই রিস্ট স্ন্যাপিংটা, এই জায়গাটা নিয়ে তারা অনেক কাজ করেছেন, এইচ লেভেল ক্রিকেট থেকে শুরু করে, যেহেতু বিসিবির গেম ডেভেলপমেন্টের ওই জায়গাটাতে পর্যায়ক্রমে কাজ করেছেন। আফটার দ্যাট তারেক আজিজ খান রিপন মন্ডলকে পেয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে, এই বিপিএলেও ওই টিমটার সঙ্গে রয়েছেন। সো তাদের কাছ থেকে আসলে যে বিষয়গুলো জানা, যে রিপন এই মুহূর্তে তার ফিটনেসের বেস্ট শেপে আছে, একদম যেটা হয় যে পেস বোলারদের কোন কোন জিম ওয়ার্ক করা উচিত, সেই সব ব্যাপারে তার ফিজিক্যাল স্ট্রেংথটাকে গ্রো করেছেন। এবং এই যে রিলিজের সময় রিস্টের যে স্ন্যাপিংটা, এই স্ন্যাপিংটার মাধ্যমে মূলত আসলে প্রত্যেকটা লেন্থে পেসটাকে ব্যবহার করতে পারেন রিপন মন্ডল। এটা একটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়। সো আমার কাছে একদম ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আমাদের তো পেস বোলার মাশাআল্লাহ মুস্তাফিজ আছেন, আমাদের পেস বোলার তাসকিন আহমেদ আছেন, তানজিম সাকিব ভালো করছেন, বাট রিপন ডেথ ওভারসে হি ইজ আ ভেরি গুড অপশন। ইয়র্কার করতে পারেন, ইয়র্কারগুলো অ্যাকুরেট করতে পারেন। আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার ডেথ ওভার্সে যে পেস বোলারটা ইয়র্কার অ্যাকুরেট করতে পারেন, তার উপর কিন্তু আপনার ভরসার জায়গাটা অনেক বেশি থাকবে, এবং রিপনের উপর সেই ভরসাটা করা যায়। আমরা এমার্জিং এশিয়া কাপে সেই বিষয়টা দেখেছি। সো আমি এক্সপেক্ট করছিলাম আসলে যে আয়ারল্যান্ড সিরিজে তাকে ডেবিউ করিয়ে দেবে, কারণ আবারও বলি, পেস বোলারদের এই রিদম, এই ফিটনেস, এই স্ট্রেংথ সব সময় কিন্তু সাপোর্ট করে না, সব সময় থাকে না। প্রপার শেপে যখন থাকে তখনই তাদেরকে খেলে দেওয়া উচিত। ইটস গুড টু সি হান্নান সরকার রিপন মন্ডলকে এর আগে ম্যাচ কম্বিনেশনের কারণে খেলাতে পারেন নাই।
আজকে খেলিয়েছেন, সাকলাইনের পরিবর্তে খেলিয়েছেন। সরি টু সে, সাকলাইনের যে বিষয়টা কাতারের উইকেটে যেরকম তিনি এই লো পেসে, এই কম পেসে সাকলাইন কাতারের উইকেটে সাকসেসফুল হয়েছেন। বল স্কিডি নেচার করেছে, তার কাটারগুলো ভালো ধরেছে এবং তার যে পেসের একটা স্লোনেস আছে, সেই স্লোনেসটা কাতারের উইকেটগুলোতে, কিন্তু উইকেটটা যেহেতু ফাস্ট ছিল আলটিমেটলি খুব বেশি ইম্প্যাক্ট পড়ে নাই। এই সার্কিটে আসলে আরও সাকসেসফুল হতে গেলে সাকলাইনকে পেসটা নিয়েও জোর দিতে হবে। হ্যাঁ, ভ্যারিয়েশন আছে, সাকলাইন ভালো বোলিং করেছেন, খারাপ বোলিং করেছেন আমি বলবো না। যেসব বলে মার খেয়েছেন, ফুল লেন্থের বলগুলোতে মার খেয়েছেন। আপনি দেখবেন গুড লেন্থের বলগুলোতে কিন্তু সাকলাইন খুব বেশি মার খান নাই, ফুল লেন্থের বলগুলোতে মার খেয়েছেন। এই লেন্থে পেসটাকে ইউজ করতে জানতে হবে, যেটা রিপন করতে পারেন। ফুল লেন্থ, গুড লেন্থ, শর্ট লেন্থ, প্রত্যেকটা জায়গাতে পেসটাকে ব্যবহার করতে পারেন, যেটা তার সবচেয়ে বড় স্ট্রেংথ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য